5 বছর পর 2017 সালের প্রাথমিক টেট, অনেকেই জানে না বিষয়গুলো, 2017 সালের প্রাথমিক টেট নোটিফিকেশান, তারপর থেকে 5 বছর রাজ্য সরকার কোনো প্রাথমিক টেট নেয়নি। তার দীর্ঘ 5 বছর পর এই 2022-এর 11 ডিসেম্বর পরীক্ষা হলো। সেই পরীক্ষায় রেজাল্ট খুব দ্রুত বের করা হলো, কারণ সেই সময়ও পরিস্থিতি চারিদিকে রাজনৈতিক একটা চাপা সমস্যা ছিল। রাজনৈতিক দিক থেকে সবাই যখন বিভিন্ন দিকে শিক্ষা দপ্তরের বিভিন্ন সমস্যার কারণে, জটিলতার কারণে, দুর্নীতির কারণে ধরা পড়ছিল, সেই সময় তাড়াহুড়ো করে আমাদের রেজাল্ট পাবলিশ করলো এবং বাংলার ইতিহাসে একটা স্বচ্ছ টেট হিসাবে দেখানো হলো। কোনো সমস্যা ছাড়াই ওএমআর হাতে হাতে বাড়িতে সবাই নিয়ে গেল। কে ফার্স্ট হলো, সেকেন্ড হলো, থার্ড হলো, তাদের বাড়ি গিয়ে নেতারা মিষ্টির প্যাকেট দিল, তাদের বক্তব্য নিল, কত ঘন্টা পড়তেন, কি করে এত ফার্স্ট হলেন, 150 নম্বরের মধ্যে এত পেলেন কি করে। নেতারা ফুলের মালা নিয়ে তাদের মালা বরণ করে নিচ্ছে, তাদের সাক্ষাৎকার চারিদিকে চ্যানেলে চ্যানেলে হচ্ছে। টেট পাস, ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে এই জেলা, ফার্স্ট হয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই বাড়িতে গিয়ে নেতা মন্ত্রীরা গিয়ে তাদেরকে সমবেদনা, মানে তাদের পাশে দাঁড়াচ্ছে, বাহবা দিচ্ছে। তখন পরিস্থিতি ছিল অন্যরকম, কারণ শিক্ষা দপ্তর ম্যাক্সিমাম সব অ্যারেস্ট হচ্ছিল। সেই সময় বাংলার বুকে এই 2022-এর প্রাথমিক টেট হয়েছিল। তার রেজাল্টও খুব দ্রুত দিল 2023 সালের ফেব্রুয়ারির 10 তারিখে, এবং একটা পুরো একেবারে একদম ফাটাফাটি একটা নিউজ মিডিয়া হলো, ফাটাফাটি একটা মিডিয়া চ্যানেল দিয়ে প্রেস মিডিয়া হলো। সেখানে বলা হলো ন্যূনতম বছরে 2বার নিয়োগ হবে, ন্যূনতম বছরে 2বার, আর টেট পাস কেউ বসে থাকবে না। দীর্ঘ 2 বছর পেরিয়ে গিয়ে 2-3 মাস পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত আমাদের পদক্ষেপ নেওয়া হলো না। আমার মনে হয় যোগ্য বঞ্চিত এরাই। 2022 প্রাথমিক টেট যোগ্য বঞ্চিত এই 2022 প্রাথমিক টেট। চাকরি বাতিল হয়েছে, অবশ্যই দুর্নীতি আছে, তার মধ্যে অযোগ্যরা ঢুকে আছে, সুপ্রিম কোর্ট বিবেচনা করেছে। সেখানে সরকার এগিয়ে আসছে, তাদেরকে কি করে কি করা যায়। মুখ্যমন্ত্রী 32 মিনিট ধরে মিডিয়া কনফারেন্স করলেন এবং সোমবারে ওনাদের সাথে বসবেন। আর আমি 3 বার গেছি, 3 থেকে 4 বার গেছি কালীঘাটে, 3 থেকে 4 বার কালীঘাটে গেছি। মুখ্যমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন তার কাছে দিয়ে এসছি, বলে এসছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনে হয় উনি সম্পাদক সুব্রত বক্সী মহাশয়কে, বলে এসছি শান্তনু সেনকে, এছাড়াও মালা রায় থেকে শুরু করে বিভিন্ন যারা পার্টির নেতৃত্ব যারা আছে তাদেরকে কিন্তু একবার নয় অনেকবার বলে এসছি। তৃণমূলের প্রধান হচ্ছে সুব্রত বক্সী, যিনি আমাদের মানে প্রধান অনেক কাজ দেখাশুনো করেন। তো সেখানেও কিন্তু আমরা বলে এসছি, কিন্তু আমরা কিন্তু দিদির দেখা পাইনি। যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল সেই তাকেও দিয়ে এসছি, তিনি বললেন দিদি কোনো পজিটিভ বা দেখা করার বিষয়গুলো বললেন না। আজকে যারা মানে চাকরি বাতিল হয়েছে অযোগ্যদের, তাদের সাথে দেখা করবে উনি সময় পেয়েছেন, কিন্তু আমাদের সাথে দেখা করার সময় পান না। এটা আমাদের দুর্ভাগ্য, আর সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি এখনো পর্যন্ত। আর কিভাবে পারবো সেটাও ভেবে পাচ্ছি না। দেখছেন, সব দিকে দেখছেন, বিভিন্ন দিকে দেখছেন, কিন্তু আমাদের নিয়ে কোনো সদুত্তর করছেন না, কারণ আমরা স্বচ্ছ বলে এই সমস্যাটা তৈরি হয়েছে। আমাদের স্বচ্ছ টেট, এর মধ্যে কোনো মাটি দেয়া কেউ নেই, পুরোপুরি স্বচ্ছ টেট 2022 টেট, তার এই ফল ভোগ করতে হচ্ছে। যদি টেট পাস করার জন্য যদি লাখ লাখ টাকা যদি ব্যাপার এলোমেলো হতো, তাহলে নিয়োগটা ভালো হতো। আমি কোনো টেটের পার্টিকুলার বা কোনো টেটকে আমি ইন্ডিকেট করব না এই এখন। আমি চাই না কারো চাকরি যাক আবার নতুন করে, বা কোনো ডিবেট তৈরি হোক, বিতর্ক তৈরি হোক। চাকরি যাওয়াতে অনেক এক শ্রেণী উল্লাস করছে, সেটাও খারাপ লাগে। তবে অযোগ্যদের জন্য সরকার এগিয়ে যাচ্ছে, আর যোগ্যরা যেখানে পরের দিনের পর দিন রাজপথে পড়ে আছে তাদের ক্লিয়ার করার ব্যাপারটা তোকে ভাবা উচিত। এটা তো ভুল হচ্ছে। আমরা বারবার একটাই কথা বলি যে আমরা কোনো একটা শিক্ষক যোগ্যতার অর্জন করেছি, আমরা শিক্ষকের যোগ্যতা অর্জনের পরীক্ষায় কোয়ালিফাই করেছি। আমরা পরীক্ষা না দিলে, রেজাল্ট না দিলে ব্যাপারটা আলাদা ছিল। তারপর সার্টিফিকেট নিয়ে 2 বছর, এটা একটা লজ্জা থাকা দরকার, একদম লজ্জা থাকা দরকার। বড় একটা প্রতিরোধে না নামলে আমরা কিন্তু ইন্টারভিউ পাবো না। এটা যোগ্য অধিকার ছিনিয়ে নিতে যদি আমাদের বারে বারে লজ্জা লাগে, ভয় লাগে, তাহলে পড়ে থাকুক, এটা দ্বিতীয় আপার প্রাইমারি হোক, এটা দ্বিতীয় আপার প্রাইমারি হবে। এর যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই 25,000 এই শিক্ষকদের নিয়ে এখন সরকার তড়িঘড়ি এদের নিয়োগের ব্যবস্থা করবে, আর আমরা চাপা পড়ে গেছি। বড় বড় খবরের কাগজে বড় বড় হেডলাইন দিয়ে লেখা হচ্ছে যে আবার 2300 শিক্ষক নিচ্ছে প্রাথমিকে। সাংবাদিকদেরও বলি যে বুঝতে হবে ব্যাপারগুলো, কাদের নিয়োগ হচ্ছে, এখন নিয়োগটা কাদের হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার কথা বলছি, আমরা কি করব সবাই একটু বলুন, কমেন্ট করুন। আজকে লাইভে অনেকেই এসছেন, কমেন্ট করুন। এভাবে বসে থাকলে, এইভাবে চলতে থাকবে, বিভিন্ন আইনি জটিলতার অজুহাত দেখিয়ে
আমাদেরকে বসিয়ে রাখা হচ্ছে। অন্তত শূন্যপদ দিয়ে দেখানো হোক। এত আন্দোলন করছি, এত পুলিশের দ্বারা অ্যারেস্ট হচ্ছি, এত হাত পা কেটে যাচ্ছে, এত ধর্ণা করছি, এত বেকারত্বের মেলা দেখাচ্ছি, নবান্ন অভিযান করছি, এবিসি অভিযান করছি, বিকাশ ভবন অভিযান করছি, আমাদেরকে দেখা করার কথা বলছি। আমরা যে ডেপুটেশনগুলো দিচ্ছি সেগুলো তো সরকারের কাছে যায়, মুখ্যমন্ত্রীর হাতে পর্যন্ত দিয়ে দিয়েছি। এরপরে আর কি করতে পারি? আমরা মমতা ব্যানার্জির কাছে যাচ্ছি না, আমরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কাছে যাচ্ছি। এখানে হারানোর কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এই যোগ্য টিচাররা যাদের চাকরি চলে গেছে দীর্ঘদিনের, যাদের মানে আশেপাশের লোক, সমাজ থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, স্কুলের কলিগ থেকে শুরু করে, গ্রুপ ডি গ্রুপ সি থেকে শুরু করে, প্রত্যেকের কাছে একটা যথেষ্ট সম্মান ছিল। এই সমাজে চাকরি না পেলে সম্মান থাকে না, আমরা জানি ভালো করে। বর্তমান পরিস্থিতি যা তৈরি হয়েছে, সেই চাকরিটা দিয়ে রাতে কেড়ে নেওয়া হচ্ছে। সে যাদের কারণে হোক, কোনো একটা কারোর অজুহাত দিয়ে তো লাভ নেই, এর জন্য চাকরি গেছে বা ওর জন্য চাকরি গেছে। দুর্নীতি তো কম হলেও হয়েছে, কিন্তু এটা হবে কেন? আর যারাই প্রতিবাদ করছে, এ দল ও দল করছে, তারাও এই দুর্নীতির সাথে যুক্ত। আমি কোনো ইন্ডিকেট করছি না এই দলটাই শুধু যুক্ত। যে পেরেছে সে নিয়েছে। যারা গলা ফাটিয়ে চিৎকার করছে প্যানেল বাতিলের পক্ষে, হ্যাঁ অযোগ্য, তারাও এক সময় এই চাকরি দিয়েছে। কারণ আজকাল আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের যে রাজনীতি, নির্দিষ্ট দলে কেউ থাকে না। এ দলে কিছুদিন, ও দলে কিছুদিন, এরকম পাল্টি খাওয়া খাওয়াই হচ্ছে। দুর্নীতিমুক্ত প্যানেল কিন্তু আমরা পাচ্ছি না। যারা আজকে মানে দুর্নীতিমুক্ত করে চেঁচাচ্ছে, তারাই একসময় হাজার হাজার চাকরি দিয়েছে সুপারিশের মাধ্যমে। তাহলে আমরা যোগ্য, আমরা মধ্যবিত্ত, নিম্নবিত্ত, আমরা কোথায় যাব? আমাদের কোনো পার্টির কোনো নেতার হাতও নেই, কোনো মন্ত্রীর হাতও নেই। আমরা একদম পুরো গ্রামের প্রান্তিক এলাকায় বাস করি। নদী নালা, মাছ ধরা, চাষবাস করা, এইসব নিয়ে আমাদের চলা। আমাদের তো কোনো 14 পুরুষে কেউ কোনো রাজনীতি করে না, কেউ কিছু করে না। তাহলে আমাদের কি চাকরি হবে না? আজকে একটা আমি দেখতে পাচ্ছি ভালো রকম যে এমএলএ বা এমপিদের ছেলেরা আজ কিন্তু কেউ চাকরির দিকে যাচ্ছে না। আমার এলাকায় দেখছি যে এমএলএ ছেলে এখন যুবরাজ হয়ে গেছে। আমাদের থেকে কত জুনিয়র ছেলে ভালো করে কথা বলতে পারে না, তারা সেখানকার যুবরাজ। তারা ভোটে দাঁড়াচ্ছে, পাশ করছে, কোনো চাকরির দিকে যাচ্ছে না। তো কোনো চাকরির দিকে যাচ্ছে না তারা। তারা একদম ভোটের রাজনীতিতে যুক্ত হচ্ছে। রাজনীতি মানে আমরা জানি কি রাজনীতি মানে একটা সমাজসেবা, পরের উপকার করা, নিজেকে নিয়োজিত করা। আর আজকে রাজনীতির মানে সংজ্ঞাটাই চেঞ্জ হয়ে গেছে। টিকিট নেওয়ার জন্য মারপিট হচ্ছে, টিকিট নেওয়ার জন্য ঝামেলা হচ্ছে। এগুলো কেন বলতে হচ্ছে? এর বাইরে কিন্তু সমাজ নয়। আমরা তো হবু শিক্ষক, কিন্তু এর বাইরে সমাজ নয়। এগুলো সব মিলেই সমাজ। যে আমরা যদি কোনো, আমাদের বাবা যদি এমএলএ হতো, আমাদেরকে এই পরিস্থিতি তৈরি হতো বলুন তো ভালো করে? তাহলে গণতান্ত্রিক সিস্টেমের, গণতন্ত্রের অপব্যবহার হচ্ছে না? গণতন্ত্রের অপব্যবহার হচ্ছে না? আজকে অযোগ্যরা রাজপথে পড়ে রয়েছে, যোগ্যরা রাজপথে পড়ে রয়েছে, আর অযোগ্যরা টাকার বিনিময়ে, অর্থ বিনিময়ে চাকরি নিয়েছে। আর যোগ্যরা গিয়ে কোর্ট কেস করেছে, প্যানেল বাতিল হয়েছে। এর দায় কে নেবে? এর দায়টা কে? আমি কোর্ট তো দেখাচ্ছে না যে কারা টাকাটা নিয়েছে, এটা দেখানো উচিত। কারা টাকাটা নিয়েছে, কারা হাতে করে টাকাটা নিয়েছে। অযোগ্যদের যখন চিহ্নিতকরণ হচ্ছে, অযোগ্যরা কাদের টাকা দিয়েছিল, দিয়ে চাকরিটা পেয়েছিল, সেটাও তুলে ধরা হোক। তাহলে সমাজ কিছুটা হলো পরিবর্তন হবে। সামনের দিনে যারা ঋণ নিয়ে, মানে যারা ঘুষের মাধ্যমে চাকরি নেবে, তারাও একটা ভয় পাবে। আর যারা ঘুষের মাধ্যমে চাকরি দেবে, তারাও কিন্তু একটা ভয় পাবে, যদি শাস্তি থাকে। পরিবর্তন ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হ্যাঁ খারাপ লাগছে, হ্যাঁ খারাপ লাগছে, অবশ্যই খারাপ লাগছে। আমি একটা কথা পরিষ্কারভাবে বলছি, হ্যাঁ সাংবাদিক সম্মেলন করে আন্দোলনের ডাক দেখ, পরিষ্কার কথা সকলের উদ্দেশ্যে বলছি। এই গত দিনে আমরা গেছিলাম বিকাশ ভবনে, কেন বলুন তো এত কম সংখ্যক পথে নামবে? অক্ষয় দেখছে, অক্ষয় এসেছিল আসানসোল থেকে। আমি কোনো এই যে এর আগে যে কথাগুলো বললাম, আমি এর মধ্যে কিচ্ছু যাচ্ছি না, কে নেতা কে মন্ত্রী কার ছেলে, এইসব বিষয় যাচ্ছি না। কিন্তু সিস্টেমটা এই পথে চলছে, আমরা দেখতে পাচ্ছি সবাই। আমরা আন্দোলন করতে গেছি, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে বিকাশ ভবনে গেছি। সেখানে দেখলাম উত্তর দিনাজপুর থেকে আদিত্য বলে একটা ছেলে, হ্যান্ডিক্যাপ ছেলে, প্রতিবন্ধী ছেলে, হাত এইভাবে থাকে সারাক্ষণ। সে চলতে পারে না, তার বাবা হাতে করে ধরে ধরে নিয়ে যায়। কথা বলতে পারে না, কথা বললে কথা বেঁধে যায়। তো ওর সাথে আমার দেখা হয়েছে বিধাননগর স্টেশনে, যখন আমরা অটো ধরছি, জানি না কার সাথে যোগাযোগ করে এসছে। আদিত্য প্রতিবন্ধী ছেলেকে জিজ্ঞেস করে তুমি এলে কেন? তবু ও হাসছে। বললাম চলো তাহলে। পুলিশ ওকে অ্যারেস্ট করেনি। আমাদের যখন বিধাননগর উত্তর থানায় ধরে নিয়ে গেল, আমি বসে আছি, সবাই মিলে একসাথে বসে গল্প সল্প করছি। ও দেখলাম থানার বাইরে, মানে বারান্দায় দাঁড়িয়ে আছে, ও আর ওর বাবা। এবার ও আমাকে ডাকছে এরকম করে করে। আমি বলছি আমি এরকম কথা, কি ব্যাপার? পুলিশ প্রোটেকশনে থাকি, আমরা তাদের নিয়ে যাই যখন বাইরে ফেরে যেতে দেয় না। তো আমাকে পুলিশ বললেন আপনাকে ডাকছে। তো আমি গিয়ে কথা বললাম,
না তোমরা চলে যাও এখান থেকে, তোমাদের তো অ্যারেস্ট করিনি, এমনি সন্ধ্যা হয়ে যাবে যেতে যেতে তোমাদের, যেহেতু উত্তরবঙ্গে বাড়ি মানে পরের দিন যেতে সময় লাগবে, বেরিয়ে এখান থেকে বেরিয়ে যাও, থানায় থাকতে হবে না। তো ও হাসছে, আমার দিকে একভাবে তাকিয়ে রয়েছে। তা আমার এরকম ডাকলো, ডেকে কানের কাছে গিয়ে বললো, বিদেশ দা ভ্যাকান্সি পাবো তো, পাবো তো ভ্যাকান্সি, 50,000 হবে তো? আমার কানে কানে এসে বলছে আমার চাকরি হবে, কিন্তু আমি চাই যে সবার চাকরি হোক। ও প্রতিবন্ধী, এমনি চাকরি পেয়ে যাবে, কারণ অলরেডি ওদের ভ্যাকান্সি আগের বার 60টা না 41টা পড়েই ছিল। ও সবার কথা চিন্তা করে উত্তরবঙ্গ থেকে আগের বার 25 কেজি বেগুন নিয়ে এসেছিল ওই চপ শিল্প করার জন্য। আর আজকে যারা আপনারা বাড়িতে বসে থাকেন, আমি তো অবাক হয়ে যাই, পাবেন না, ইন্টারভিউ পাবেন না। এই 25,000 কত এর ব্যাপারটা নিয়ে সরকার এখন ওতপ্রোতভাবে দ্রুত তার সাথে চেষ্টা করছে এটা কি করে ক্লিয়ার করবে। কারণ এই 25,700 কত, প্রত্যেকটার ক্যান্ডিডেট কিন্তু বুকে আগুন জ্বলছে চিন্তায়। তারা যদি পথে নামে, দিকে দিকে পথে নামে, আমরা যেমন 30,000 ডিএলএড আমরা আছি, মনে করুন কথার কথা বলছি, আমরা 3,000ও পথে নামি না, কিন্তু এই 25,753 না কতজন যাদের চাকরি গেছে, এই কজনই পথে নামবে, প্লাস এদের ফ্যামিলিও পথে নামবে। চারিদিকে কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যাবে। ভালো করে ভাবুন, এদের খিদে আছে, এদের দেওয়ার পর কেড়ে নেওয়া হয়েছে, আর আমাদের মানে দুটো ভাতের জন্য আমরা লড়াই করছি, আর ওরা খেতে খেতে ওদের খাবার কেড়ে নিয়েছে। এটা হবে কেন? যাদের এতে হলো হবে কেন? আমাদের এইটাই বোঝাতে চাইছি যে ওরা 26,000 পথে নামবে, সেই উদ্দেশ্যে কিন্তু সরকার তড়িঘড়ি কিন্তু নেতাজি কিন্তু তাদের সাথে দেখা করবে। এসএসসিও আসছেন না, এসএসসি নিজের থেকে, স্কুল সার্ভিস কমিশন নিজের থেকে করছে না, মুখ্যমন্ত্রী নেমে আসছেন, আমাদের রাজ্যের যিনি অভিভাবিকা তিনি নেমে আসছেন, ওদের সাথে কথা বলবেন বললে এসএসসি বোর্ডও থাকবেন। আর সেই জায়গায় আমরা বিভিন্ন জেলার যোগ্য 2 বছরের ট্রেনিং নিয়ে যোগ্য ক্যান্ডিডেট যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে আজকে প্রতিশ্রুতি পেয়েছে, সেই অপেক্ষায় 2.5 বছর পার হয়ে গেছে। কি করবে পুলিশ বলুন তো? পুলিশ কি করবে আমাদের বিষয়টা না ভাবলে? আর আমাদের বিষয়টা একমাত্র মুখ্যমন্ত্রী ছাড়া ভাবতে পারবেন না। যদি পারেন সামনে আসুন, সামনে গিয়ে বলুন আমাদের বিষয়টা কি নিয়ে ভাবছেন। এভাবে তো ফেলে রাখা সম্ভব নয়। মেলা খেলা সব হোক, লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী সব হোক, কিন্তু যোগ্য ক্যান্ডিডেট যারা পড়ে রয়েছে তাদের চাকরি দিতে হবে, তাই মেরে দাও আমাদেরকে। বাংলাদেশে যেমন গুলি করেছিল, আমাদের গুলি করো, পরিবর্তন হোক, মেরে দাও আমাদেরকে। পরিষ্কার কথা, মিছিলে যাচ্ছে, মেরে দাও গুলি করে কিছু আমাদেরকে, যদি অযোগ্য হই আমরা। এই জায়গাটা আমরা নামতে পারছি না, এই জায়গাটা লড়াইটা করতে পারছি না, আমরা কোনো না কোনো অজুহাতে পেরিয়ে আসছি। 2.5 বছর বসে আছি, 2.5 বছর টেট সার্টিফিকেট কোথায় আছে এখন খুঁজে বের করতে হবে। আর এক শ্রেণী ক্যান্ডিডেট শুধু ইন্টারভিউই পড়ে যাচ্ছে, সাথে কিছু মানে কোচিং সেন্টার আছে, তারা শুধু ছেলে মেয়েদের ইন্টারভিউ পড়িয়ে যাচ্ছে। রাজপথে কিন্তু আসার সেই জোর কিন্তু কারোর মধ্যে দেখা যাচ্ছে না। আজ যদি চেপে ধরতে পারতাম তাহলে কিন্তু নোটিফিকেশন আসতো। বড় ইস্যু না তৈরি হলে এই সরকার কিচ্ছু করবে না। অনেকে যারা বলে সরকারের পক্ষে কথা বলি, আমার কথাগুলো ভালো করে শুনবেন। আমার পরিবারের আগে সরকার নয়, আমার পরিবার আগে। এই যোগ্য ক্যান্ডিডেট যারা দিনের পর দিন এসছে, যাদের বাবা মা কল করে আমাদের কাছে মাঝে মাঝে, এই মানুষগুলো আগে। তারা ভালো আছে, যারা সরকারি পদে আছে তাদের কোনো ক্ষতি নেই, সমস্যা নেই, নোটিফিকেশন না হলেও কোনো সমস্যা নেই। সমস্যা কিন্তু আমরা পড়ে আছি। একভাবে এই 2 বছর বেশি বেরিয়ে গেল, একভাবে 2 বছর, আজকে মাস পেরিয়ে গেল, মানে 2 বছর 1 মাস হতে গেল আজকে টেট সার্টিফিকেট হাতে নিয়ে রেখেছি আমরা। লজ্জা থাকা দরকার। এখন অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সেই অনুশোচনায় এখন নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান হবে। আজকে আমরা হবু শিক্ষক, আমরা সরকারের বিরুদ্ধে আমরা বলতে চাই না, কিন্তু দীর্ঘদিন যেভাবে ব্যবহার করা হচ্ছে, আমরা কিন্তু গদির জন্য লড়াই করছি না। আমরা এই প্রাথমিক শিক্ষা, এই প্রাথমিক স্কুলগুলো বাঁচানোর লড়াই করছি। আমরা প্রাথমিক স্কুলগুলো গরিব মানুষের যাতে সন্তানরা আছে তার জন্য বাঁচানোর চেষ্টা করছি আমরা। আমাদের এই অল্প কিছু বেতনের জন্য লড়াই করছি না। চারিদিকে দিকে দেখুন তো, আগে যে পড়ার পরিবেশটা থাকতো, আর কথাগুলো সত্য কথা, সরকারি বিরোধী নয় এটা। আজকে স্কুলগুলোর অবস্থা দেখুন তো, স্কুল কলেজগুলোর অবস্থা, রেগুলার ক্লাসের অবস্থাটা কি তৈরি হয়েছে। প্রাথমিক স্কুলগুলো পাশ থেকে যাবেন, দেখুন তো প্রাথমিক স্কুলগুলোর পরিস্থিতি কি তৈরি হয়েছে। বাচ্চা তো কম নেই, শিক্ষার্থী তো কম নেই, যথেষ্ট শিক্ষার্থী আসে, তারা কোথায়? কিছু ক্যান্ডিডেট যারা আছে তারা হচ্ছে এই বিভিন্ন দিকে, আমাদের যেতে ফেসবুক প্রোফাইলটা বিভিন্ন দিকে যাচ্ছে, এরা একদল আছে জীবনে কোনোদিন আন্দোলনে আসবে না, কিন্তু ফেসবুকে তারা খুব অ্যাক্টিভ। কোনোদিন একদিন হয়তো হলো না, তার পরের দিন তো আসতে হবে। যে যার মতো টিউশনি পড়ানো, যে যার মতো কোনো না কোনো কোম্পানিতে ঢুকে কাজ করছে। এরপরে কিন্তু আমরা আর আন্দোলন করব না,
সত্যি কথা বলতে কি, যখন হয় তখন সবার যখন হবে আমাদের তখন হবে, ঐক্য মঞ্চের তখন হবে। অনেক বড় বড় গ্রুপ, বিপ্লবী গ্রুপ তৈরি হয়েছিল, সব হারিয়ে গেছে কালের আবহাওয়ায়, কেউ নেই। একসাথে আন্দোলন নামা হোক, 22 স্টেট জেলায় জেলায় যারা আছে একসাথে নামা হোক। আর যৌথ যে এগুলো মানে যৌথ মিছিল বলুন, যৌথ অভিযান বলুন, সেখানে ফুটিয়ে তোলা যায় না বিষয়গুলো, আমাদের দাবিগুলো ফুটিয়ে তোলা যায় না। আর নো মিছিল, এখন মুখ্যমন্ত্রীর কাছে যাব এই কথা। কালকে হয়তো যেতাম আমরা কালীঘাটে, কিন্তু কালকে কলকাতায় রামনবমী হবে, আমি মানে সেই শুনছিলাম যে ব্যাপারগুলো দেখছিলাম যে অনেক সমস্যা বা তৈরি হতে পারে, সেই জন্য কলকাতাটা কাল যেতে পারছি না। মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হবে এনি হাউ, সেখানে যেখানে যেতে হয় সেখানে যাব, যে পরিস্থিতি তৈরি হোক সেই পরিস্থিতির সম্মুখীন হব, এটা পরিষ্কারভাবে জানিয়ে দিলাম। মুখ্যমন্ত্রী ছাড়া এখন বর্তমানে কেউ পদক্ষেপ নেবে না। আর ওবিসি সমস্যা যদি থাকে তাহলে আমি পরিষ্কারভাবে আমাদের দাবি যে শূন্যপদটা দেওয়া হোক, অন্তত 60,000 শূন্যপদ একদম পুরো পর্ষদের ওয়েবসাইটে দেওয়া হোক, যে ওয়েটিং এটা অপেক্ষা করছে। এই ওবিসি মামলা মিটে গেলে নতুন শিক্ষক নিয়োগ হবে, ওবিসি সমস্যা মিটে গেলেই নতুন শিক্ষক নিয়োগ হবে। এই 60,000 শূন্যপদের ভিত্তিতে আমরা নিশ্চিন্তে তখন আমরা পড়াশোনা জোর দিতে পারবো। নাহলে এই যা পরিস্থিতি হচ্ছে আমাদের আর হবে না। তারপর 32,000 আসছে প্রাইমারিতে। এই 2014 টেট তো আমরা ভালো করেই জানি কত ভালো, আবার এই 32,000 আসবে। দেখুন, খেলা অনেক কিছু হবে, কিন্তু এই খেলায় মজে থাকলে হবে না, তার মধ্যে আমাদের নিয়োগ দিতে হবে। পরিষ্কারভাবে বলছি যে শিক্ষক বাতিল হয়েছে, সেটা ব্যবস্থা সরকার করবে। সে যাদের বাতিল হয়েছে তাদের পাশে আমরা আছি, যোগ্য ক্যান্ডিডেটের পাশে আছি, এটুকুই। আমরা এর বাইরে ফেসবুকে বিশাল কিছু পরিবর্তন করে দিতে পারবো না। আমাদের সংঘ গঠন টিকিয়ে রাখতে, ফেসবুকটা ঐক্যবদ্ধ রাখতে, চারিদিকে 22 স্টেট অনেক ছড়িয়ে আছে, তারা জানে না বিভিন্ন জায়গায় নতুন নতুন ক্যান্ডিডেট এখন যুক্ত হচ্ছে। আমরা একটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করি। আর একটা পরিষ্কার প্রত্যেকের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছি, ভোট কিন্তু সামনে আসছে। যদি না ইন্টারভিউ নোটিফিকেশন আসে, তাহলে কিন্তু এবারে আমরা আন্দোলন করব, যে আন্দোলন এর আগে কেউ দেখেনি, সেই রকম আন্দোলন চলবে। আমরা প্রথমে মিছিল করতাম, তারপর ধর্ণা করলাম, তারপর পুলিশকে না বলে আন্দোলন করতে যেতাম। এবার কিন্তু মুখ্যমন্ত্রী যেখানে যাবেন সেখানেই আমরা যাব। কি করবেন? গুলি করবেন, গুলি করুন, অসুবিধা নেই। এ জীবন থাকার চেয়ে না থাকাই ভালো। কারণ একটা যন্ত্রণা, একটা যে পড়ে আছে, হচ্ছে না। এ তো পড়াশোনা পরীক্ষা হলে রাত জেগে নিজের মতো পড়লাম, ঠিক আছে, হয়ে গেল। কিন্তু পাশ করে যখন বসে থাকা হয় এবং যখন প্রতিশ্রুতি গলায় ঝোলানো থাকে যে কোনো টেট পাস বসে থাকবে না, ডবল না, কোনো টেট পাস বসে থাকবে না, ন্যূনতম 2বার নিয়োগ হবে। আজকে 4বার সুযোগ পেতাম নিয়োগের জন্য, আমরা কেউ বসে থাকতো। আর এখন বলা হচ্ছে টেট একটা সূচক, টেট মানে চাকরি নয়, চলুন অফিসে ঢুকতে দেবো না। এটা পারবেন? কতজন পারবেন? টেট মানে সূচক কেন বললেন? আপনি এক মুখে 2 কথা কেন বললেন? প্রথমে বললেন টেট পাস কেউ বসে থাকবে না, ন্যূনতম 2বার নিয়োগ হবে। তার 2 বছর পরে আপনি বলছেন টেট মানে চাকরি না, একটা সূচক মাত্র। মাধ্যমিকের নাম্বার এত, উচ্চ মাধ্যমিকের নাম্বার এত, এরপরে মেরিট তৈরি হবে। আমি বলছি টেট পাস মানে চাকরি, আর মাধ্যমিকে কত নাম্বার, উচ্চ মাধ্যমিকে কত নাম্বার, এক্সট্রা কারিকুলাম কি আছে, এগুলো জাস্ট মেরিট তৈরি করার জন্য লাগে। শূন্যপদ বেশি থাকলে ওগুলো প্রয়োজন হয় না। পর্ষদও ভুল কাজ করে, ভুল নীতিতে চলে, অনেক ব্যাপারগুলো তৈরি করে, যার ফলে এই আইনি সমস্যা হচ্ছে। পর্ষদও ভুল কাজ করে, এর আগে অনেক ভুল কাজ যেটা করেছে, যার ফলে মানে আইনি জটিলতা তৈরি হয়েছে। এই 20-22 সমস্যাটা কতদিন পর মিলল? এটা কাদের ভুলে? 2014 টেট আমরা জানি ভালো করে, এসএমএস এর মাধ্যমে প্রত্যেকের বাড়িতে রাতের 2টো, 2:30, 3টের দিকে মেসেজ ঢুকেছে, আপনার এই স্কুলে পড়েছে, কেউ জানে না, তার কোনো তথ্য নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? সঠিক থাকলে পুড়িয়ে দিলেন কেন? 2017 টেটের তার কোনো ওয়েমান নেই, পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন পুড়িয়ে দিলেন আপনারা? এটা কত বছর রাখার নিয়ম আছে? প্রশ্ন জবাব দিতে পারবেন? কেন পুড়িয়ে দিলেন? কথা হচ্ছে কেন পুড়িয়ে দিলেন? ওয়েমান নেই কেন? আর যাদের ওয়েমান সত্যিকারের আছে তাদেরকে বছরের পর বছর বসিয়ে রাখছেন। হ্যাঁ, কোচিং সেন্টারগুলো নিয়ে একটু বলুন। সে শুধু ইন্টারভিউ, হ্যাঁ, কোচিং সেন্টারের মাস্টাররা শুধু ইন্টারভিউ প্র্যাকটিস করিয়ে যাচ্ছে। আর ইন্টারভিউ বর্তমানে অনেকের কাছে প্রশ্ন করা হচ্ছে 26,000 বাতিল হয়ে যাচ্ছে, মাস্টার মশাই হিসেবে আপনার মতামত কি? এরকম 26,000ও বাতিল হবে, এরকম পরপর বাতিল হবে, কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন বাড়বে, কিন্তু নোটিফিকেশন আসবে না, ইন্টারভিউ আসবে না। আমি তো বলছি ইন্টারভিউ আসলে যথেষ্ট মাঝখানে একটা ডিউরেশন থাকবে, 1-1.5 মাস 2 মাস। একসাথে ইন্টারভিউ আজকে নোটিফিকেশন দিয়ে 15 দিন পর থেকে শুরু হবে এমন হবে না, এটা চলবে। পড়ার যথেষ্ট সুযোগ পাবেন, সময়টা দিন। অজুহাত, ডান হাত বাম হাত আর অজুহাত দেখিয়ে দিলে চলবে না। এই কথাটা চলছে ভালো করে। আজকে কোথায়, আজকে ভাবতে পারছেন যারা একটু ঘাটাঘাটি করি আমরা, মানে যে পরিস্থিতি, যে অনুযায়ী কেসগুলো পড়ছে বিভিন্ন দিকে, যে অনুযায়ী প্রাথমিক রিলেটেড কেসগুলো আসছে, মাথা খারাপ হয়ে যাবে যে কেউ দেখলে। প্রত্যেকদিন কি পরিমাণ কেস তৈরি হচ্ছে।
ঘুম হবে না, রাত্রে 2টা 2টা জেগে থাকবেন, ঘুম হবে না। এই 2022-এর নিয়োগে এসসি যারা আছে সবাই চাকরি পেয়েছে, 2 নম্বর পেয়েও চাকরি পেয়েছে, 3 নম্বর ইন্টারভিউ পেয়েও চাকরি পেয়েছে, ওবিসি এও সব চাকরি পেয়েছে। আর হচ্ছে এসসি তো বললাম, এসসি সবাই চাকরি পেয়ে গেছে, অনেক কম নাম, ওই ওবিসির কথা বলছি, এসসির কথা, শিডিউল কাস্টের কথা বলছি, তারা হচ্ছে 2, 3, 4 পেয়ে অনেকে চাকরি পেয়েছে। কিন্তু 22-এর ক্ষেত্রে যদি ভ্যাকান্সি না থাকে তাহলে কিন্তু চাকরি তো দূর, বড় বড় হাই মানে একাডেমিক স্কুল নিয়েও কিছু হবে না। এর পথ হচ্ছে একমাত্র সভাপতি নয়, এই সমস্যার সমাধান একমাত্র মাননীয় মুখ্যমন্ত্রী করতে পারবেন। শূন্য পদ যদি অ্যালটমেন্ট হয় হতে পারে, সেই জায়গাটা নর্মালে আসবে না, এই মিছিল করে আসবে না, মুখ্যমন্ত্রীর সামনে দাঁড়ানো হোক, যেখানে যাচ্ছেন সামনে দাঁড়ানো হোক, যে কথা বলুন দিদি আমাদের সাথে। আমরা বিরোধী কেউ নয়, আমরা কোনো শত্রু না, আমরা কোনো অপরাধী না, আমরা কোনো সন্ত্রাসবাদী না। আমাদের ডেপুটেশনটা দেখুন, এই দেখুন আমাদের হাতে লেখা আছে, আমাদের বিষয়টা বলুন, বক্তব্য রাখুন, কিংবা একটা টাইম দিন, সেই টাইমটা 10 মিনিট আমাদের সাথে সময় দিন, 10 মিনিট আপনার সাথে বলবো, 10 মিনিট 5 মিনিট সময় দিন, 4টে বাক্য বলবো, 4টে বাক্য। সেদিন দেখা হলো ব্রাত্য স্যারের সাথে, তোমাদের নিয়ে ভাবা হচ্ছে, কিন্তু ভাবাটা কোথায় হবে? আর এইভাবে আমাদের শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে দিয়ে চলবে না, দেনা দেওয়ার কাজ করতে হবে। অন্তত শূন্যপদ 60,000 শূন্যপদ দিয়ে দিক, যে প্রাথমিকের শূন্যপদটা আছে, নাহলে চাকরি বাতিল হবে। আবার প্রাথমিকে যদি চাকরি বাতিল হয় কোনো কারণে, তা সেটা নিয়ে পড়বে, নতুনদের নিয়ে কোনো কাজ হবে না। আমাদের নোটিফিকেশনটা আসলে, যারা বলছেন যে ওবিসি মামলা মিটে গেলে নোটিফিকেশন আসবে, কেউ বলতে পারে না। যদি নোটিফিকেশনটা নিয়ে আসতে পারি আমরা কোনো না কোনো ভাবে, তখন কিন্তু একটা প্রসেস ঢুকে যাবো আমরা। তখন কিন্তু শুধু এখন টেট পাস মানে চাকরি না, এটা সত্যি। এই টেট পাস হয়ে আছে, আমরা যতক্ষণ না ফর্ম ফিল আপ করতে পারছি, তার মধ্যে ঢুকে গেলে কিন্তু আমরা একটা দিকে কিন্তু স্থির থাকবো, যে কোনো কেসে কিন্তু পার্টি হতে পারবো। কিন্তু এখন কোনো কেসে আমরা পার্টি হতে পারছি না। অনেকেই দেখতে পাচ্ছি, লাইভ দেখছে, স্বস্তি রানী, আমাদের দিদির নাম অমরপালি মনে হচ্ছে, হ্যাঁ, এরা অক্ষয় তো আছে, এরা হচ্ছে রোজ এরা আন্দোলনে আসে, রোজ দূর দূর থেকে আন্দোলনে আসে, সংসার ফেলে আন্দোলনে আসে, সারাদিন থানায় বসে থাকে, থানায় বসে থেকে রাত্রে 10টা 11টা 11:30, অক্ষয় তো 2টোর দিকে বাড়ি গেছে আগের দিন। আর যারা উত্তরবঙ্গ থেকে আসে তারা তো পরের দিন বাড়ি যায়। আশেপাশের জেলাগুলো আসুন, তৈরি হন, মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছেন চলুন। আর আমরা দাবি রেখেছিলাম যে নেতাজি ইন্ডোরে অন্তত একজনকে আমাদের সাথে দেখা করতে দেওয়া হোক, কিন্তু যেহেতু কালকে গেলে বলতে পারতাম, কিন্তু কালকে তো আর কোনোভাবেই কলকাতার রাস্তায় কি হবে না হবে, আমরা দূর জেলার থেকে যাব, যেতে পারছি না। কারোর কিছু বলার থাকলে বলতে পারেন। দেখুন, কোনো চাকরি যাক, 32,000 হোক আর যেটা হোক, কোনো চাকরি যাক, এটা চাই না। তবে সত্যি কথা বলতে কি, অযোগ্যরা যদি কোনো প্যানেলে ঢুকে থাকে না, সেই প্যানেলের প্রতি কোনো মায়া মহব্বত থাকে না। যোগ্য ক্যান্ডিডেটরা রাজপথে পড়ে রয়েছে, যোগ্য ক্যান্ডিডেটরা পুলিশের মার খাচ্ছে, যোগ্য ক্যান্ডিডেটরা দিনের পর দিন কলকাতার রাজপথে ধর্ণা করে বসে আছে, আর অযোগ্যরা চাকরি নিয়ে আছে টাকার বিনিময়ে। 12 লাখ 14 লাখ দিতে পারছে না বলে কি আমাদের চাকরি হচ্ছে না? আজকে ভাবুন তো, আজকে এই একমাত্র স্বচ্ছটেট পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে কার্বন কপি রয়েছে, এই 2022 এটা নিয়োগ দিলে বারবার বলে এসে, সেদিন একজন পুলিশ অফিসারকেও বলে এসেছি, আইপিএস লেভেলের হতে পারে, যে স্যার আমাদের এই 22 স্টেটের নিয়োগটা দিন, কোনো আন্দোলন হবে না, আন্দোলন নেই, রাজপথের আন্দোলন থাকবে না। 2022 স্টেট একমাত্র সংগঠন যারা এখনো পর্যন্ত স্কুলে ফিরতে পারেনি, আর মোটামুটি সবাই ঢুকে গেছে। আর কি হলো না হলো, এসএসসি হলো কি হলো না, এসএলএসটি হলো কি হলো না, আপার প্রাইমারি হবে কি হবে না, সেগুলো আমরা দেখতে চাইছি না। কিন্তু যেগুলো পরীক্ষা হওয়ার পর চাকরি দেবে, ব্যাপারটা আলাদা থাকে। কিন্তু যারা পরীক্ষা অলরেডি হয়ে আছে, তাদের দীর্ঘদিন ফেলে রাখার মানেটা কি? ফর্ম ফিল আপ করে তো রাখাই যেতে পারে। অন্তত কতজন টেট কোয়ালিফাইড আছে এটা তো শুরু করতে পারে পর্ষদ। এখনো পর্যন্ত 20-22-এর সেশনে ডিএলএড এর মার্কশিটও পর্যন্ত দেয়নি। আবার দেখলাম 22-24 মনে হচ্ছে না, হ্যাঁ, মানে অলরেডি ডিএলএড কিন্তু করেই যাচ্ছে, এখনো পর্যন্ত 20-22-এর কিন্তু এখনো পর্যন্ত মার্কশিট দিইনি। তারা অপেক্ষা, আগের দিন একজনের সাথে কথা হচ্ছিল, দাদা আমাদেরটা কবে দেবে। যে ছেলেটা কাজ করে পর্ষদে, সে ছেলেটা নাকি মারা গেছে, যে প্রিন্ট আউটের কাজের দায়িত্ব রয়েছে, যারা প্রিন্ট আউট করে। কিন্তু এটা কি কথা যে একজন গেছে, মারা গেছে, তো অন্য কেউ না কোনো এক্সপার্টকে নিয়ে তো এটা করতে হবে কাজগুলো। যদিও ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন ফেলে রাখা হবে কেন? সদিচ্ছা নেই, সদিচ্ছাটা দেখতে পাচ্ছি, সদিচ্ছা নেই। একমাত্র এটা শুনুন, পর্ষদ সভাপতি এটা বুঝতে পারছেন, আমি আবারও বলছি, পর্ষদ সভাপতি বুঝতে পারছেন যে নতুন শিক্ষক নিয়োগটা দরকার আছে।
প্রাপ্ত স্যারও বুঝতে পারছেন, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর থেকে যদি কোনো সদুত্তর না পাওয়া যায়, উনি সিগন্যাল না দিলে কিছু হবে না, এটা একদম বুঝে গেছে। এতদিন রাজপথে আন্দোলন করে বুঝে গেছি, মানে মুখ্যমন্ত্রী না বললে কোনো কাজ হবে না। আর মুখ্যমন্ত্রীকে বলবে যে, মুখ্যমন্ত্রীর কাছে যে উনি তো যেহেতু একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, যথেষ্ট বিভিন্ন দিকে চাপ থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে যে বোঝানো, ওনাকে ইন্ট্রোডিউস করা বা ওনাকে বোঝানো যে এই 2017 সালে দিদি টেট হয়েছিল, প্রাথমিক টেট, তার এই মানে টেট নোটিফিকেশন হয়েছিল, হয়তো পরে পরীক্ষা হয়েছিল, কিন্তু তার 5 বছরে নতুন ডিএলএড যারা পাশ করেছিল তারা কিন্তু তার পরীক্ষায় বসতে পারেনি, কারণ রাজ্যে 5 বছর পরীক্ষা নেওয়া যায়নি, করোনা বিভিন্ন কারণে। তারপর দীর্ঘ 5 বছর পর 2022 ডিসেম্বরের 11 তারিখে পরীক্ষা হয়। সেই পরীক্ষায় উত্তীর্ণ এরা, মানে 5 বছর পর টেট হয়েছে, এরা রেজাল্ট অলরেডি 2.5 বছর হাতে পেয়ে গেছে। দিদি এদের একটা ভালো ভ্যাকান্সি দেওয়ার দরকার আছে। এরা বারে বারে ঘুরছে, বিভিন্ন দপ্তরে যাচ্ছে, এইটুকু কথা দিদির সামনে বললে এখানে আমার মনে হয় রাগারও কোনো জায়গা নেই। কিন্তু কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পর্যায়ের বড় অফিসার বলুন, এমএলএ বলুন, এমপি বলুন, যে ডেপুটেশনগুলো দিই, কারোর ক্ষমতা নেই দিদির সামনে গিয়ে বলবে যে 22 স্টেটের ইন্টারভিউটা দিন। কারণ যে বলবে, দিদির মুড কখন কি থাকে কেউ জানে না, যে বলবে সে হয়তো খারাপ হয়ে যাবে, যে আপনার এতে ইন্টারেস্টটা কিসের। আমি পরিষ্কারভাবে সোশ্যাল মিডিয়াতে বলছি, যে বলবে, সুতরাং কোনো এমএলএ বলুন, এমপি বলুন, দিদিকে বলবে না যে 22 স্টেটের ইন্টারভিউটুকু দিন। আমাদের অধিকারটা আমাদের ডাইরেক্ট গিয়ে ছিনিয়ে নিতে হবে। কেউ বলবে না, যেই বলুন না কেন, ডিপিএসসি চেয়ারম্যান বলে পর্ষদ সভাপতি তো দূরের ব্যাপার, ডিপিএসসি চেয়ারম্যান দূরের ব্যাপার, শিক্ষামন্ত্রীও ডাইরেক্ট বলতে পারবেন কিনা আমার সন্দেহ আছে যে নতুন করে প্রাথমিক শিক্ষক নিয়োগটা হোক 22দের নিয়ে। উনি বলতে পারেন, শিক্ষামন্ত্রী অবশ্যই পারেন, কিন্তু বর্তমান যে সিচুয়েশন কেউ বলার সাহস পাবে বলে আমার মনে হয় না। শিক্ষামন্ত্রী দিদিকে এটা আগ্রহ দেখাতে পারেন যে এই নিয়োগটা দরকার আছে দিদি, অবশ্যই উনি দেখাতে পারেন। কিন্তু আজকে যে 26,000 বাতিল হয়ে গেল, এই মতো অবস্থায় কিন্তু 22-এর নিয়ে কথা কেউ বলবে না। সেই জায়গায় আমাদের বলাতে হবে, দৃষ্টি আকর্ষণটা আমাদের করাতে হবে, যে আমাদের বলুন, তারপর আপনি যাবেন এখান থেকে। আমরা সত্যি কথা বলতে একটা মৃত লাশ হয়ে আছি, বলে এই তো দিব্যি আছি, জামা কাপড় সব পরে ঘুরে বেড়াচ্ছি, কোনো সামনে থেকে মানুষ দেখছে যে ভালো আছি। কিন্তু আমাদের দেখুন তো, যে 2 বছর আগে যেমন ছিলাম, এই 2.5 বছর আগে যেমন ছিলাম, আর বর্তমানে কত মানসিক পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে। আগে কেমন ছিলাম, আজকে কেউ মেসেজ করলে রিপ্লাই দিতে ভালো লাগে না, ফোন করলেও ধরতে ভালো লাগে না, তো 3-4 বার করলে একবার করলাম, বাড়িতেও ফোন করতে ইচ্ছা হয় না সেইভাবে। কি বলবো, একটা মাথার মধ্যে একটা চাপ রয়েছে, কোনো ইন্টারেস্ট নেই, সেটেলমেন্ট নেই, একটা অগোছল জীবন চলছে, আনহেলদি জীবন চলছে। এখন একটা কোনো কিছুতে ঢুকবো, তখন মনে হবে যে এতদিন কষ্ট করলাম আর এই তো ইন্টারভিউ আসবে, এখন একটা কোনো কাজে ঢুকলে কি হবে, আবার ইন্টারভিউর জন্য আবার পড়াশোনা করার সময় হয়তো আবার হয়ে যাবে, মানে আবার ছুটি নিতে হবে। আমরা ছাড়তে পারছি না, এই জায়গাটা এমন জায়গায় চলে এসে ছাড়তেও পারছি না। এই জায়গায় দাঁড়িয়ে আসুন, এই সময়গুলো নষ্ট না করি, যেখানে দিদি যাচ্ছে কাছে যাওয়ার চেষ্টা করি। কি করবে, আমরা তো বাংলাদেশি না, বা রোহিঙ্গা না আমরা, বা অন্য দেশ থেকে তো আসিনি আমরা এই পশ্চিমবঙ্গের মানে যোগ্য এখানকার বাসিন্দা এবং যোগ্য ক্যান্ডিডেট, প্রশিক্ষণপ্রাপ্ত হবু শিক্ষক। আমাদের কি করতে পারে? ডেপুটেশন নিয়ে দিদি, সেদিকে আমাদের সাথে কথা বলুন যেখান থেকে যাচ্ছে। এটা মুখ্যমন্ত্রীর তো কাজ, এটা মুখ্যমন্ত্রীর কাজ তো, এটা মুখ্যমন্ত্রীর। কেন আপনারা বোঝেন না, বুঝতে পারেন? আমার কোনো সমস্যা হয় না, যাওয়া হবে, দেখা যাবে। মুখ্যমন্ত্রীর কাজ নয় কি, যদি বলে প্রপার ওয়েতে দেখা করতে আসবেন, রাস্তাঘাটে দেখা করবেন না। আমি জিজ্ঞাসা করবো প্রপার ওয়েটা কি? 3 বার দিয়ে এসছি কালীঘাটে অ্যাপ্লিকেশন, 2 বার দিয়ে এসছি অভিষেক ব্যানার্জির অফিসে অ্যাপ্লিকেশন। এমনকি যে অফিসে ঢুকে আছেন বাইরে আমরা গেছি, তখন সবে পাস করেছিলাম আমরা, আমাদের সাথে দেখা করেননি, হাজরা মোড়ে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। সত্যি কথা বলতে এরপরে আমাদের আর কিছু করার নেই, প্রতিরোধ ছাড়া পরিস্থিতি নেই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাবে, উত্তরবঙ্গে 22 স্টেট, মুখ্যমন্ত্রী দক্ষিণবঙ্গে যাবে, দক্ষিণবঙ্গে 22 স্টেট, মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম জঙ্গলমহলে যাবে, সেখানে 22 স্টেট, পুরুলিয়ায় যাবে, সেখানে 22 স্টেট, বাঁকুড়ায় যাবে, সেখানে 22 স্টেট, পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে যাবে, সেখানে 22 স্টেট, হাওড়া হুগলি বীরভূমে যাবে 22 স্টেট, মালদা মুর্শিদাবাদ যাবে 22 স্টেট, 2 দিনাজপুর কোচবিহার জলপাইগুড়ি যাবে 22 স্টেট, এবং 2 24 পরগনা যাবে 22 স্টেট। লড়াইটা এবার সেইখানে হবে। আমরা সামনে যাব, যা হয় হবে, দেখা যাবে। ছাত্রদল বলে একটা কবিতা রয়েছে, ছাত্রদল, আমি লাইনগুলো মনে করলে ছাত্রদল, ছাত্র কি করতে পারে। আমি বারবার বলি যে বিশ্ব বর্তমান সিচুয়েশন ছাত্ররা কি করতে পেরেছে আপনারা দেখেছেন। আজ যদি প্রত্যেকটা বঞ্চিত, মানে এই যে হবু শিক্ষক, মানে ছাত্রই বলতে পারেন, প্রত্যেকে যদি রাজপথ নেমে চিৎকার করে, প্রত্যেকে যদি রাজপথ নামে যে আমরা যোগ্য, আমার কাছে সরকার স্বীকৃত সার্টিফিকেট আছে, 2 বছরের প্রশিক্ষণ নিয়েছি, বসে থাকার জন্য নয়। কটা পুলিশ আছে বলুন তো?
কটা পুলিশ আছে বলুন? কি করতে পারে পুলিশ? এই গণতান্ত্রিক সিস্টেম আমাদের চাওয়ার অধিকার নেই? কর্মসংস্থান চাওয়ার অধিকার নেই? হয়তো অনেকে মনে করে ফেসবুকে বড় বড় ডায়লগ দিচ্ছি, কিন্তু কথাগুলো একটু আমরা ভাববেন। আর সবচেয়ে বড় কথা, এই লাইভ অনেকে শুধু আমাদের টেট উত্তীর্ণরা নয়, অনেকের বীরভূমে নদিয়া এক ভাই, মনে সম্ভবত আক্তার ভাই, জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কিন্তু তোমার লাইভ দেখে, লাইভ দেখে বলে দেখো বিদেশ দা লাইভে এসছে। আমাদের অনেক মা বাবা তো লাইভ দেখেন, আবার অনেকে তাদের বাচ্চাও দেখে লাইভ, ওই মোবাইলে চালায়, ইউটিউবে লাইভ দেয় এইসব লাইভ। সবার একটা দেখে দেখে একটা অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা সত্যি ভালো নেই। যে মেন কথাটা আমরা বলছিলাম, যে যোগ্য হবু শিক্ষক যদি আমাদের 40,000 ডিএলএড থাকে, 40,000 না 30,000 যদি পথে নামা যেত, 30,000 পথে নামা মানে সেই পথ কি হবে আপনারা বুঝতে পারছেন? আমি শুধু একা চিৎকার করছি, ঐক্য মঞ্চের বেশ কিছু ক্যান্ডিডেট চিৎকার করছে, আমাদের মুখটাই শুধু দেখা যাচ্ছে, আর একদল কিন্তু হাসছে আমাদের দেখে। এমন অনেকে আছে টিউশনি পড়াচ্ছে, ইন্টারভিউ করছে, কি আমাদের দেখছে, ফলো করছে রেগুলার, কিন্তু কোনোদিন রাজপথে আসেনি। লজ্জা তাদের, তাদের জন্য একরাশ লজ্জা আমি উপহার দিলাম। দেখুন শেষ পর্যন্ত কি হয়। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। বেশি আর বলবো না, তবে এটুকু বলতে পারি, বঞ্চনার শিকার যদি আমরা সবাই একসাথে পথে নামতে পারতাম, আমাদের নিয়ে ভাবতো। যদি প্রাইমারি বোর্ডের সামনে বসে পড়তে পারতাম রাতের পর রাত, আমাদের কথা ভাবতো। কোনো কিছু পেতে গেলে কোনো কিছু ত্যাগ করতে হয়, রাতের ঘুমটা আউট করতে হয়। জীবন তো একটা, এই চোখ বন্ধ করলাম তো হয়ে গেল, শেষ। চোখ বন্ধ করলাম মানে পৃথিবী শেষ, আর এই জীবনে আর এই পৃথিবীতে আসতে পারবো কিনা আমরা জানি না। মারা গেলে শেষ হয়ে গেলাম। আর কত বছর চাকরি করতে পারবো বলুন তো? যারা আছে ম্যাক্সিমাম কত বছর চাকরি করতে পারবো আমরা? সবার স্বপ্ন থাকে, কিন্তু আমরা যারা এই যে রেগুলার, যে আগে যে এসএসসি গুলো হতো, আপার প্রাইমারিগুলো হতো, বা টেটগুলো হতো, আমি কোনো রাজনৈতিকভাবে বলছি না, আমি বারবার বলছি 14 পুরুষকেও রাজনীতি করেনি। তো বর্তমানে কেউ না কেউ সংগঠনের সাথে বাড়ির লোক থাকতে পারে, যুক্ত থাকতে পারে, কিন্তু কেউ নেতা নেই আমাদের বাড়িতে। আমিও ব্যক্তিগতভাবে কোনো পার্টিকে আজ পর্যন্ত, মানে কোনো সাপোর্ট কারো না কারো থাকতে পারে, কিন্তু আমি অ্যাক্টিভভাবে কোনোদিন রাজনীতি করিনি। তো যে কথাটা বলছিলাম, যে আর কত বছর চাকরি হবে আমাদের, আর চাকরির থেকে বড় একটা স্বপ্ন থাকে প্রত্যেকের। এই 2 বছরের ট্রেনিং করার সময় কিন্তু ভেবেছিলাম যে এই স্বপ্নটা টেট পাস করতে পারলে, ইন্টারভিউ দেবো, তখন চাকরিটা হবে। কারণ এর আগে কম নাম্বার পেয়ে 2014 সালেও চাকরি পেয়েছে, 2017 ইন্টারভিউ 2 পেয়েও চাকরি পেয়েছে, 1 পেয়েও চাকরি পেয়েছে হয়তো মনে হয়, আপনারা দেখলে বুঝতে পারেন ভালো করে। তো এটা আমাদেরও হবে, কিন্তু এই 2 বছর আমরা 2 বছর অপেক্ষায় সত্যি কথা বলতে কি একটা জীবন্ত লাশে পরিণত হয়ে গেছি। যারা বিয়ে থা করে তারাও সুখে নেই, একটা টেনশন, আর কবে এই চারিদিকে যা পরিস্থিতি হচ্ছে, এ ধরছে, ওই জেলে যাচ্ছে, ওই সিবিআই ডাকছে, ওই ইডি ডাকছে, ওই চাকরি বাতিল হয়ে গেল, ওগুলো হবে, আমার বাড়ির পাশে একটা বাতিল হয়েছে, কান্নাকাটি করছে, ওই চাকরিটা বাতিল হবে, ও টাকা দিয়ে পেয়েছে, ও এইগুলো চলছে। স্থির নেই কোনো কিছু। জানি না এর শেষ কথা, ভগবান দেখুক, আল্লাহ দেখুক, একটা কিছু শুরু হোক, বঞ্চিতরা ফিরুক স্কুলে, আর অযোগ্যরা তাদের চাকরি যাক, এটা একদম পরিষ্কারভাবে জানালাম। 7 তারিখ নাকি সেবিক টিচারে অফার দিয়ে দিতে, জেলা ভিত্তিক সমস্ত অ্যাডমিন দিয়ে ভেরিফাই নন ভেরিফাই সমস্ত গ্রুপ আন্দোলনের ডাক দেওয়া উচিত। একদমই তাই। আমরা এই যে এগুলো, মানে এই যে আমার লাইভ বা আদার্স বিভিন্ন ইউটিউব থেকে অনেকে আসছে, বিভিন্ন জেলার 23টা জেলার, আমার 23টা জেলার এই যে গত 2 বছর 2.5 বছরের আন্দোলন, 23টা জেলার কেউ ফোন করলে আমি বুঝতে পারি কোন জেলায় এত মন থেকে আন্দোলনটা করি, এত মন থেকে লড়াইটা করি। আমি কোচবিহারের যদি কেউ 22 স্টেট আমাকে ফোন করে, আমি কোচবিহার কথা শুনে বলে দিতে পারি। পুরুলিয়ার কেউ কথা বললে আমি বলে দিতে পারি, এত মন থেকে লড়াইটা করেছি। আর এই প্রত্যেকটা ক্যান্ডিডেট পেরিয়ে যাক, শেষ হাসি হাসুক সেই আদিত্য, প্রতিবন্ধী আদিত্যের মতো, দাদা আমরা সবাই বেরোতে পারবো তো, আমি তো চাকরি পাবো, কিন্তু সবাই পাবে তো? দেখুন এত বছর পর যদি এখন কেউ বঞ্চিত থাকে, হাফ নাম্বারের জন্য পেল না, 1 নাম্বারের জন্য পেল না, তার পরিবারটা কিন্তু থাকতে পারবে না। কারণ এই আমলে একটা জওয়া খিচুড়ি পরিস্থিতি তৈরি হচ্ছে। হরিণুট বা হরিণুটের বাতাসা বলে না, এই যে নীল পুজো হবে, এই যে বাতাসা কিংবা ডাব ইয়ে করে দেবে, হরিণুট করে দেবে, যে ধরতে পারে। তো এইরকম একটা পরিস্থিতি। কেউ ইন্টারভিউয়ে তোমার নাম কি, বাবার নাম কি খেয়ে এসছো, একটা ছোট্ট এক ডেমো করে দেখাও, 1 মিনিটও হয়নি, ডেমো শেষ, ঠিক আছে আপনি আসতে পারেন, বলে চাকরি করছে। আবার কেউ ইন্টারভিউ যায়নি, এই দীর্ঘদিন পড়ে রয়েছে। এই বললে শেষ হবে না। শুধু এটুকু বলবো, লাইভটা করা এই কারণে, যাদের চাকরি বাতিল হয়েছে যোগ্যদের, তাদের প্রতি সমবেদনা আছে,
কিন্তু 22 স্টেটটা এর মধ্যে গুলিয়ে ফেলবেন না। যোগ্য বঞ্চিত, এই কথাটা শিক্ষামন্ত্রীর মুখ থেকে শুনে খুব ভালো লেগেছে। এই কথাটা আমি রেগুলার, আমি যা পোস্ট করি, এই কথাটা বহু পোস্টে বারে বারে দিনে অন্তত 4-5 বার 10 বার করে লিখি। যোগ্য বঞ্চিত, এটা হচ্ছে 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট প্রত্যেকে এই এটা আছে, যোগ্য এবং বঞ্চিত। 2 বছরের ট্রেনিং এবং টেট উত্তীর্ণ, এনসিটির গাইডলাইন মেরে পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম টেট 2022, যেটা দীর্ঘ 5 বছর পর হয়েছিল। আর তার ছেলেমেয়েরা এখনো পর্যন্ত অপেক্ষায় দিন গুনছে। আসুন, এবার নেক্সট আন্দোলনে প্রত্যেকে বলবো খুব দ্রুত আন্দোলনের ডাক দিচ্ছি। আর এবার কোনো মিছিল নয়, বসার চেষ্টা করুন, রাত জাগার চেষ্টা করুন। এখন তো শীতকাল না, গরমকাল, রাজপথে শুয়ে থাকবো। গতকাল গিয়ে বিকাশ ভবনের সামনে শুয়ে পড়েছিলাম। আর সবচেয়ে বড় কথা, এইগুলো যাদের দায়িত্বে রয়েছে তাদের লজ্জা হয় না একটুও? এই ছেলেগুলো চাকরির জন্য এরা প্রত্যেকদিন এই দৌড়ে সে দুয়ারে দুয়ারে ঘুরছে, বিকাশ ভবনের সামনে জামা কাপড় পরে সেইভাবে পরিষ্কার জামা কাপড়, রাস্তা কাদার কোন নোংরার উপর তারা শুয়ে পড়ছে। দিদি আমাদের ইন্টারভিউ দিন, দিদি আমাদের ইন্টারভিউ দিন। যারা দেখে তাদের লজ্জা লাগে না যে এই সমস্যাটা কি, কেন হচ্ছে এটা? এগুলো তো প্রত্যেকটা চ্যানেলে দেখাচ্ছে জিনিসগুলো, যে বিকাশ ভবনের সামনে এসে তারা মাটিতে শুয়ে চিৎকার করছে, মুখে কালি মেখে, দিদি ইন্টারভিউ দিন। এটা ভাবুন তো, এটা একটু ভেবে দেখুন তো বিষয়গুলো, এগুলো ভেবে দেখুন তো বিষয়গুলো কি হচ্ছে, এদের বিষয়টা কি। সঙ্গে সঙ্গে তো পর্ষদ দেখবে তাড়াহুড়ো করে। আরে রাশিয়ায় আমার ছোট ভাই থাকতো, সেখানকার সিস্টেমটা অন্যরকম, এইরকম আন্দোলন হয় না। যে কজন পাস করছে দাও, ওদের চাকরি দাও। উন্নত দেশগুলো অন্যরকম। আর আমরা যেন একেবারে পুরো জঙ্গলমহলে বাস করছি, রাস্তায় শুয়ে চিৎকার করছি, অনশন করছি চাকরির জন্য। ভাই এদের বিষয়টা ভাবো, কি কি কারণে এরা চিৎ হয়ে শুয়ে পড়ছে, এই বিকাশ ভবনের সামনে শুয়ে পড়ছে এইভাবে প্লাকার্ড নিয়ে, দিদি আমাদের ইন্টারভিউ দিন। 5 বছর পর টেট, 2 বছর পাস করে বসে আছি, মোট 7 বছর অপেক্ষায় আছে দিদি। আমার বাড়ি মা কাঁদছে, বাবা কাঁদছে, বয়স পেরিয়ে যাচ্ছে, বিয়ে করতে পারছি না। এদের সমস্যাটা কি? এই কথাগুলো আসে না। আমরাই ভোট দিলাম, আমরাই মুখ্যমন্ত্রী করলাম, আমরাই শিক্ষামন্ত্রী করলাম, তাদের সাথে আমরা দেখা করতে পারবো না, তাদের সাথে আমরা দেখা করতে পারবো না। যারা বন্দুক ধরেছিল মাওবাদীরা, তাদের ডেকে ডেকে চাকরি দেওয়া হচ্ছে, তাদের ডেকে ডেকে পুলিশ লাইনে, হোমগার্ডে বিভিন্ন জায়গায় চাকরি দেওয়া হচ্ছে। আর যে ছেলেটা যোগ্য, সে হাতে অস্ত্র তোলেনি, সে হাতে পেনটা তুলেছিল, তুলে পাশ করে চাইছে কি আমি সরকারি স্কুলে আমি সেখানে বাচ্চাদের তৈরি করব। সেই বাচ্চা আগামী দিনে সে বড় বড় জায়গায়, সে আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিনের বিজ্ঞানী, আগামী দিনের আগামী দিনের ভালো ভালো জায়গায় যাবে এই শিশুরা। তাদেরকে পড়াতে চেয়েছি আমরা। আমরা হাতে অস্ত্র নেইনি, তাই কি আমাদের চাকরি হচ্ছে না? তাই কি আমাদের দেয়া হচ্ছে না? যারা শিক্ষক এরা পড়াতে পারবে না? শিক্ষা কি চেতনা আনে, সেই কারণের জন্য কি অবহেলা? আজকে পুরুলিয়া, ঝাড়গ্রামে যারা বন্দুক ধরেছিল তাদেরকে চাকরি দেওয়া হয়েছে ডেকে ডেকে, তাদের আন্দোলনটা দমিয়ে দেওয়া হলো চাকরির বিনিময়ে। আমরা পেন ধরছি বলে কি চাকরি হচ্ছে না আমাদের? আর আমরা তো এমনি এমনি পারিশ্রমিক চাইছি না, আমরা ন্যায্য পড়াবো স্কুলে গিয়ে, সমাজ পরিবর্তন করবো আমরা। আমার কথাগুলো ভালো করে বুঝুন, আপনারা বুঝবেন ভালো করে। আজকে হাতে পেন আছে বলে কি চাকরি নেই? পেন আছে বলে কি হাতে চাকরি নেই? জঙ্গলমহলে দেখুন তো, এই সরকার আসার পর যারা মাওবাদী ছিল, যারা জঙ্গলমহলে বন্দুক তুলে নিয়েছিল, তারা কিন্তু প্রত্যেকে চাকরি করছে আজকে, প্রত্যেকেই চাকরি পেয়েছে আজকে। আপনারা দেখুন, সবাই জানেন জঙ্গলমহলে প্রত্যেকে চাকরি পেয়েছে। পুরুলিয়া, তারপর হচ্ছে আপনার ঝাড়গ্রাম, এইসব এরিয়ায় প্রত্যেকের নামে নামে চাকরি পেয়েছে বন্দুক তুলে দিয়ে। আর আমরা পেন ধরেছি বলে কি আমরা শিক্ষার আলো পৌঁছে দেবো ঘরে ঘরে, তাই বলে কি আমাদের চাকরি নেই? একটা নির্বাচিত সরকার, তার অধিকার, তার একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেটা দিনের পর দিন বঞ্চিত করা হচ্ছে। আপনাদের বলছি, আমরা টেট উত্তীর্ণ যারা আছেন, আগুনটা ভিতরে জ্বালান। পরিবর্তন আনতে গেলে কিন্তু ত্যাগ করতে হবে, লড়াই করতে হবে। পরিবর্তন এমনি এমনি হবে না। ওখানে গেলে মুখ্যমন্ত্রী আসছে, আমি সামনে গেলে পুলিশ আমাকে অ্যারেস্ট করবে। 1 জন করুক, 2 জন করুক, 5 জন করুক, কিন্তু 50 জনকে অ্যারেস্ট করতে গেলে পুলিশ ভাববে। পুলিশের অ্যারেস্ট করার ক্ষমতা আছে, কিন্তু পুলিশের বিচার করার ক্ষমতা নেই। বিচার করবে কোর্ট, কোর্ট বিচার করুক। যে 5 বছর অপেক্ষা করে পরীক্ষা হলো, সেই পরীক্ষা পাস করে 2.5 বছর পেরিয়ে গেছে। আমরা কি চাইতে পারি না? আমরা একটা নির্বাচিত সরকারের কাছে কর্মসংস্থান চাইতে পারি, ইয়েস অর নো? কেন যেতে হবে আমাদের? এতবার কেন আন্দোলন করতে হবে? আমাদের নিয়ে কেন পদক্ষেপ নেওয়া হচ্ছে না? এই জায়গাটা কি ক্ষমতা রাখি না আমরা? প্রত্যেকে ইন্টারভিউ পড়ছেন, দিব্যি চলে যাচ্ছে, খাওয়াটা চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার ঢুকছে মাসে মাসে, বাবা মায়ের কাছ থেকে তার থেকে কিছু টাকা নিলাম, রিচার্জটা করে নিলাম, এইগুলো তো চলে যাচ্ছে অলরেডি। সব দিকে আনন্দ আছে, কোনো আনন্দের ওয়ে নেই, কিন্তু স্কুলগুলোর দিকে তাকান, প্রাইমারি স্কুলগুলো, স্টুডেন্ট খুঁজে পাবেন না, শিক্ষকও দেখতে পাবেন না। দেখুন প্রাইমারি স্কুলগুলো আপনার এলাকায় দেখুন, ভালো করে গিয়ে দেখুন, 2টা একটা স্কুল বাদে গিয়ে
স্কুলগুলোর পরিস্থিতি কি, দায়ীটা কে, এটুকু বলার। হ্যাঁ, প্রত্যেকে ভালো থাকবেন। আমি কথাগুলো বলছি, এগুলো দেখবেন আর বাস্তব পরিস্থিতিতে বিচার করবেন। আপনাদের হয়তো কেউ বলবে না লাইভে আমি এত কিছু বলছি, হয়তো আমার সামনে থেকে অ্যাটাক আসতে পারে, এটা আসাও স্বাভাবিক। অনেক কিছু বললাম আমি, কিন্তু কোনো পার্টিকে নিচু করা এটা আমার কাজ নয়। পার্টির সবাই খারাপ হয় না, ভালো মানুষ থাকে। যারা বিরোধী পার্টি আছে তাদের মধ্যে দুধে দেওয়া কেউ নয়। যে যখন পেরেছে যোগ্যদের বসিয়ে রেখে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দিয়েছে। যারা বিরোধী, যারা বড় বড় কথা বলছে, তারাও কিন্তু কেউ ধোয়া তুলসী পাতা নয়। আমাদের কথা এই সিস্টেমে হবে, কিন্তু 100 জনের মধ্যে হয়তো 90 জনকে দেওয়া হোক অরিজিনাল ভাবে, কিচ্ছু হবে না, এত সমস্যা তৈরি হবে না। কোনো পার্টিকে নিন্দা করা, কোনো পার্টির বিরুদ্ধে যাওয়া কারণ আমাদের কাজ নয়। কারণ আমরা গিয়ে কোনো এমএলএ এমপি হব না, আমরা সামান্য একটা শিক্ষক হতে চেয়েছি, গ্রামের স্কুলগুলো শহরের স্কুলগুলো বাঁচাতে চেয়েছি। আমাদের এই কারণে লড়াই। এই সিস্টেমের বিরুদ্ধে যে ভুলগুলো হয়েছে তার বিরুদ্ধে বলছি, কোনো ব্যক্তিগত আক্রমণ করা আমাদের কাজ নয়। লাইভটা শুনবেন প্রত্যেকে, ডাইরেক্ট কেউ ভাববেন না। কোনো পার্টির নেতাও এই লাইভও দেখতে পারেন, সে যেই পার্টির হোক, বর্তমান রোলিং পার্টি হোক বা বিরোধী দল হোক, প্রত্যেকের উদ্দেশ্যে বলছে মানুষ সব কিন্তু খারাপ না, কিছু মানুষ দুর্নীতিগ্রস্ত হয়েছে, যার ফলে এই ভোগ করতে হচ্ছে। ধন্যবাদ, শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন। আর বুকে আগুনটা জ্বালান, বুকে যেদিন ফুল আগুন জ্বলবে, যেদিন ওই আদিত্যর মতো প্রতিবন্ধী ক্যান্ডিডেট বিকালে বাড়ির থেকে বেরোবে আর পরের দিন ভোরবেলা কলকাতায় এসে পৌঁছবে, সারাটা রাত লোকাল ট্রেনের বগিতে থাকবে, এই আগুনটা যেদিন জ্বলবে, পুলিশের ভয়কে উপেক্ষা করে আমার কানে কানে এসে বলবে বিদেশ দা সবাই চাকরি পাবে তো। এই মনটা যখন তৈরি হবে, এই সরলতা আর এই অন্যের কথা ভাবা, পরোপকার, অন্যের কথা ভাবা, এই মনটা যখন তৈরি হবে, তখন ভাববেন যে আমার সময়টা চলে এসছে, সফলতার সোপানটা সামনে চলে এসছে, এবার সফলতাটা পাবো। কে কি বললো না বললো অত মাথা খাওয়াবেন না। যোগ্য উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা, যারা এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ হতে পারেনি, তারা অনেক কিছু বলবে, সেগুলো মাথায় না রেখে লক্ষ্য রাখুন। এরপর যে আন্দোলনের ডাক দেবো, কোনো মিছিল নয়, সে আন্দোলনে প্রত্যেকে আসুন। আর মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছে সংবাদটা দিন, সেখানে দাঁড়ান, গিয়ে দাঁড়িয়ে। আমাদের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, আমরা জ্যোতি বসুর কাছে কিংবা বেঁচে থাকলে বা বুদ্ধদেব বাবুর কাছে যাব না, আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব না, আমরা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে যাব, যিনি মুখ্যমন্ত্রী আছেন তার কাছে যাব। সেই যাওয়ার অধিকারটা আমাদের আছে। প্রপার ওয়েতে অনেকবার চেষ্টা করেছি, হয়নি, তো যেখানে যাচ্ছে সেখানে যাবো আমাদের সাথে কথা বলতে, এটা পারি আমরা। আমাদের নিয়ে একটা কথা বলুক যে আমাদের এই তারিখে কি 1 মাস পরে আমাদের নিয়ে একটা নোটিফিকেশন দেওয়া হবে অন্তত কতজন ডিএলএড পাস হয়ে দেখার জন্য, তার পরিপ্রেক্ষিতে পরে আমাদের শূন্যপদটা দেওয়া হবে। আর ওবিসি মিটে গেলে আপনাদেরটা ভাবা হবে, তখন আমরা 2 মাস কেন, আমরা 4 মাস অপেক্ষা করতে রাজি আছি। আমার কথাটা ভালো করে বুঝবেন। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি। বুকে আগুনটা জ্বালান।